আজকের ভিডিওটা খুবই বিখ্যাত ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আসলে খুব কারণ এখানে আমি উত্তরবঙ্গের গণতন্ত্র ও চট্টগ্রামের স্বৈরতন্ত্র এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই যে উত্তরবঙ্গের কালচারটা কী আর চট্টগ্রামের কালচারটা কী, শেখ মুজিবের মৃত্যুর সাথে জিয়ার মৃত্যুর পার্থক্যটা আমি আলোচনা করব। কারণ শেখ মুজিবের মৃত্যু ছিল গণতন্ত্রের উত্থান আর জিয়ার মৃত্যু ছিল গণতন্ত্রের ধ্বংস। গণতন্ত্র কী জিনিস আর কি বিশৃঙ্খলার সাথে স্বৈরতন্ত্রের কী ধরনের সম্পর্ক আছে, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো এবং কলকাতার সাথে লখনউ লাহোরের কী তফাৎ, লখনউ দিল্লি লাহোরের কী তফাৎ, কলকাতা কেন স্বৈরতান্ত্রিক, লখনউ লাহোর কেন গণতান্ত্রিক, এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব। আমি আব্দুর রাজ্জাক কেন গণতান্ত্রিক এবং আবুল ফজল কেন স্বৈরতান্ত্রিক, সেই জিনিসটা আলোচনা করব। এবং আমি আলোচনা করব নাম কি বলে এই যে পিনাকি ভট্টাচার্য ভালো না সলিমুল্লাহ খান ভালো, এটাও যে সলিমুল্লাহ খান কী করে লাস্ট মুহূর্তে চেঞ্জ হলো এবং তার মনের মধ্যে কী জন্য স্বৈরতন্ত্র আছে সলিমুল্লাহ খানের, আর পিনাকি ভট্টাচার্যের মনের মধ্যে কেন গণতন্ত্র আছে, সেই সব বিষয়গুলো আলোচনা করবো। কাজে আমার এই ভিডিওটা হতে যাচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও। আপনারা একটু লম্বা হলেও একটু দেখেন, গোটাটা আগাগোড়া দেখেন। তাইলে এই জিনিসটা হলো একটা লাইনও মিস দিয়ে না, কারণ খুব চমৎকার হতে যাচ্ছে। প্রথমেই আমরা আলোচনা করি যে শেখ মুজিবের মৃত্যু কোন পর্যায়ে হয়েছিল এবং জিয়াউর রহমানের মৃত্যু কোন পর্যায়ে হয়েছিল। কিন্তু বাংলাদেশের বুদ্ধিবৃত্তিকরা করে শেখ মুজিবের মৃত্যুটা খুব গুরুত্ব দেয় এবং তারা করে কি শেখ মুজিবকে খুব মহান করে আর জিয়াকে ছোট করে। অথচ জিয়া অনেক অনেক জন হাদি বলেছিল যে নাম কি বলে পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া যায় না যেখানে মিলিটারি থেকে গণতন্ত্রের অভ্যুত্থান হয়েছে, যেটা বাংলাদেশে হয়েছিল। এতে জিয়া কী ছিল, জিয়া এবং কেন জিয়া দুর্নীতিহীন ছিলেন, কারণ জিয়া তো বাংলাদেশের প্রশিক্ষণ প্রাপ্ত না, তার লেখাপড়া ছিল পাকিস্তানে। এই জিনিসগুলো বোঝা লাগবে এবং সেই জন্য এবং উত্তর ভারত বা পাকিস্তানে এক ধরনের চিন্তা আছে যে ভিক্ষা করে খাবো, তাও দুর্নীতি করে খাবো না। ভিক্ষা মানে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসঅনার, যে তুমি মারা যাও কিন্তু তাও অসম্মানিত হয়েও না, তাহলে আর দুর্নীতি করলে তোমার অসম্মানিত হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমার একটু বোঝার চেষ্টা করতে হবে যে ডেমাগগ কী জিনিস এবং রাষ্ট্রনায়ক কী জিনিস। প্রথমে আমি যে রাষ্ট্রনায়ক ছিলেন জিয়া এবং ডেমাগগ ছিলেন হলো গিয়া শেখ মুজিব। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ডেমাগগটা কি। ডেমাগগ হলো পপুলার ডিমান্ড, যেটা সেটাকে নিজের ব্যক্তিগত কোনো যোগ্যতা থাকা লাগে না, মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ডটাকে এই মানে কারণ মানুষ অনেক সময় ভুল করে, কাজেই এই ডেমাগগ হইতে হয় না। এবং তারা করে কি এই মানুষের যে মেইন ডিমান্ডটাকে তারা পূরণ করে এবং ফাঁকতালে তারা ব্যক্তিগত স্বার্থটাকে চরিতার্থ করে, যেটা শেখ মুজিব করেছিলেন। মানুষের মেইন ডিমান্ড কী ছিল? মানুষের মেইন ডিমান্ড ছিল এই নাম কি বলে এই অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাওয়া, পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পাওয়া। কিন্তু তিনি ব্যক্তিগত দেখা যাচ্ছে এইটা করার পরে তিনি দেশ যখন স্বাধীন করে ফেললেন, আমরা চাইছিলাম স্বায়ত্ত শাসন, আমরা স্বাধীনতা অর্জন করে ফেলেছি, কিন্তু ডেমাগগরা কিন্তু ভবিষ্যৎ চিন্তা করে না। এই দৃশ্যে আমাদের বুঝতে হবে ডেমাগগরা কী করে, আজকের বিশৃঙ্খলা থেকে ফায়দা ওঠানোর চেষ্টা করে এবং রাষ্ট্রনায়করা কী করে আগামীর বাংলাদেশ কী করে, আগামীর একটা রাষ্ট্র কীভাবে চলবে, আগামীর মানে এই একটা লাইন থেকে আল্লামা ইকবাল একটা লাইন থেকে ডেমাগগ এবং এই রাষ্ট্রনায়কের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যে আল্লামা ইকবাল বলতেছেন তিনি যে আজকে শরিস মে আন্দেশাই ফরদাদে, মানে আজকের যে বিশৃঙ্খলার মধ্যে তুমি ভবিষ্যতের শৃঙ্খলা, ভবিষ্যতের এই ধারণা, ভবিষ্যতে দেশ কীভাবে চলবে সেই দিক নির্দেশনাটা তুমি আল্লাহ দাও। তাহলে আজকের বিশৃঙ্খলা ডেমাগগের কাজ, ঠিক আছে? যে পাকিস্তান আমলে যে বিশৃঙ্খলাগুলো চলছিল, পাকিস্তান আমলে যে শোষণগুলো হচ্ছিল, এগুলোকে ফায়দা দিয়া তিনি দেশটাকে, আমরা চেয়েছিলাম স্বায়ত্তশাসন, কিন্তু আমাদের উপরে স্বাধীনতাটা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই স্বাধীন দেশটা কীভাবে চলবে, যে একটা ইউনিয়ন পরিষদ চালানোর যোগ্যতা ছিল না, তারা একটা দেশ স্বাধীন করে ফেলেছে, এমন একটা অবস্থা। তখন তারা দেশে দেখা যাচ্ছে বাকশালা এসে গেল, দেশে কোনো মানে একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা, জাতীয় কবি কাকে নির্ধারণ করবে, জাতীয় সঙ্গীত কী হবে, জঙ্গি সঙ্গীত কী হবে, কিচ্ছু কোনো মানে এই যে পতাকারও দেখা যাচ্ছে পৃথিবীর কোনো দেশের মানচিত্রের মধ্যে থাকে, দেশের মধ্যে মানচিত্র থাকে, কিন্তু আমাদের প্রথম দিকে দেখা যাচ্ছে যে মানচিত্রের মধ্যে পতাকার মধ্যে মানচিত্র দিয়ে দিয়েছিলাম। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের স্বাধীনতা হওয়ার কোনো ছিল না, মানে নেতৃত্ব নেওয়ার কোনো ছিল না। এর ফলাফল হয়েছিল কি, আমাদের মধ্যে একজন মূর্খ মানুষকে শেখ মুজিব তার করে ফেলেছিল, তার
এই গুরু করে ফেলেছিলেন। তিনি হলেন গিয়া আবুল ফজল। আবুল ফজল তিনি মানে মাদ্রাসার ইমাম, জামি মসজিদের ইমাম হচ্ছেন। ইমামরা তো খুব ভিক্ষুক প্রজাতির হয়, তাদের ইনকাম ভালো হয় না, তো ফলে তিনি মাদ্রাসায় প্রথম দিকে পড়াশোনা করেছেন। পরে তিনি বিএ পাশ করেছিলেন, বিএ পাশ করেছিলেন এবং তিনি চিটাগাংয়ের লোক ছিলেন। আর চিটাগাং তখন হলে কি বাংলাদেশে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পাকিস্তান রাষ্ট্রটাই নতুন, সেই নতুন রাষ্ট্রটা ভেঙে আমরা আরও নবীনতর একটা রাষ্ট্র বাংলাদেশ করেছি, যাকে চালানোর মতো লোক নেই। তাহলে ওই সময় যদি আমরা এই শেখ মুজিব যদি করতেন, নাম কি বলে, এই মানে তার আদর গুরু করতেন, নাম কি বলে, এই আব্দুর রাজ্জাক, কিন্তু তিনি তো ছিলেন ডেমাগগ, কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন না শেখ মুজিব। শেখ মুজিবের পড়াশোনা অত্যন্ত ছিল না। জিন্নার যে পরিমাণ পড়াশোনা ছিল, জিন্নার কাছে যদি কেউ যাইতো তখন তিনি, জন ব্রাইট নামে একজনই ছিল, তিনি তার আর্টিকেল ধরাই দিতেন জিন্না। তো জন ব্রাইটের আর্টিকেল কি তিনি পড়াচ্ছিল? লাস্কির পড়াচ্ছিল, লাস্কি পড়াচ্ছিল এই শেখ মুজিবের। ঠিক আছে, বার্টন রাসেল ছিলেন এক্সট্রিমলি ওভার রেটেড একজন মানুষ। হ্যাঁ, যে সে, আমি আগেই বলেছি যে আমার ইচ্ছা আছে যে বার্টন রাসেলের সাথে এই ইকবাল আন্ডার, মানে ইকবাল সম্বন্ধে বলা যায় যে ইসকি তারিখ জিতনেই কিয়া যায় কম হয়, যতই প্রশংসা করি কম হবে, এবং আন্ডার রেটেড আমি বলবো। আর এই ছিল হলে গিয়া, তো এই পাকিস্তান রাষ্ট্রটাকে যেভাবে ভাঙা হলো, এই ভাঙাটা কিন্তু আমরা দেখবো যে লাহোরে তিনি যদি যাইতেন তাহলে কিন্তু এই রক্তপাতগুলো হইতো না। ঠিক আছে, তিনি হঠাৎ করে, ভুট্টো তো দুইবার এখানে এসেছিলেন। পশ্চিম পাকিস্তানে কিন্তু এরকম অ্যানার্কি ছিল না। পূর্ব পাকিস্তানে যে হরতাল, গণ্ডগোল, মারামারি শুরু হয়ে গিয়েছিল, কাজেই তিনি পশ্চিম পাকিস্তানে গেলে তাকে মারা হইতো না, এবং তাকে যে নিয়ে যাওয়া হইলো তারপরে তো তাকে মেরে ফেলেনি পাকিস্তান আর্মি। শেখ মুজিবকে তাকে বন্দি করে নিয়ে গেলো, তারপর তাকে মেরে ফেলেনি, কিন্তু আমরাই মেরে ফেলেছি। আমরা মুজিবকেও গুলি করেছি, জিয়াকেও ডাইরেক্ট গুলি করেছি, কিন্তু ওরা তো ভুট্টোকে ডাইরেক্ট গুলি করেনি। তারা বন্দি করেছে, তারপরে নামকাস্তে একটা ট্রায়াল করেছে, তারপর একটা ডেট দিয়েছে, তারপর ফাঁসি দিয়েছে। তাহলে জিনিসটা বুঝতে হবে যে শৃঙ্খলার প্রতি যে এই যে ছিল, যে একটা মানুষকে গ্রেপ্তার করতে হয়, তাকে নামকস্তরে ট্রায়াল করতে হয়, তারপরে তাকে ফাঁসি দিতে হয়, এই যে একটা শৃঙ্খলার প্রতি যে একটা মানে ওদের পশ্চিম পাকিস্তানিদের যে এই আগ্রহ, যে সেইটা কিন্তু আমাদের পূর্ব বাংলায় নাই। এর ফলে আমরা শেখ মুজিবকেও আমরা ফরাস করে গুলি করেছি, এবং জিয়াকেও আমরা ফট করে গুলি করেছি, কিন্তু এটা একটা দেশের নিয়ম না। তাহলে এই যে আমাদের এখানে বুঝতে হবে যে আমাদের এখানে এই রবীন্দ্রনাথ, নজরুল দুজনেই বিদ্রোহী। এটা আমরা খালি ভুল বলি যে শুধু বিদ্রোহী, নাম কি বলে, এবং রবীন্দ্রনাথ একজন ওভার রেটেড একজনই, এবং বিদ্রোহী রবীন্দ্রনাথ নিজে। যেমন শিক্ষার মিলন এবং বিদ্রোহী কবিতা যখন লেখা হয়েছে, তার পারস্পরিকতা আপনারা যদি দেখেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে এই নাম কি বলে, তিনি 1921 সালে এই বিদেশ ঘুরে এসে মানে লিখলেন, রবীন্দ্রনাথ লিখলেন শিক্ষার মিলন। সেখানে তিনি বললেন যে বিদ্রোহী সমাজ আগায়। এই কথাগুলো কেন বললেন? এবং এটার বিরোধিতা করলেন শরৎ বললেন শিক্ষার বিরোধ। তিনি বললেন যে না, ওয়েস্টার্ন শিক্ষার বিরোধের মধ্যে আমাদের এখানে ওই বিরোধের, আমাদের এখানে অনেক ভালো কিছু আছে। তো যে আমাদের এখানে আমরা শরৎকে গুরুত্ব দিইনি, আমরা গুরুত্ব দিয়েছি রবীন্দ্রনাথকে। এটা কিন্তু এক্সট্রিমলি ভুল হয়েছে আমাদের জন্য। এবং আরেকটা সমস্যা হলো যে শরতের অত বইপত্র পড়া ছিল না। শরৎ আপনি যদি পড়েন যে নাম কি বলে, বিদ্রোহীর স্বপ্ন, ঠিক আছে, তাহলে এই ধরনের একটা আছে শরতের। ওখানে তিনি বলতেছেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছেন যে আমার তো অত পড়াশোনা নাই। এই জিনিসটা বুঝতে হবে যে আমি মানে আমার কিছু কোশ্চেন আছে। শরৎচন্দ্র বা এই যে যেমন আছে, উত্তর ভারতে একটা গান আছে, কাল ছবির গান, শাহরুখ খান করেছিল। কাল ছবিতে বলছে সুবহ রঙ্গিন শাম দিলকাশ রাত হে সওয়াল। তাহলে কি সকালটা আমার রঙিন, আবার সন্ধ্যাটাও মনোলোভা, কিন্তু রাত হলো একটা প্রশ্ন, যে রাত্রিবেলা কী ঘটনা ঘটবে। তো এই হলো বাংলা হলো একটা সওয়াল। বাংলায় রবীন্দ্রনাথ নিজেও সওয়াল করতেছেন, প্রশ্ন উত্তর দিচ্ছেন না। কিন্তু আল্লামা ইকবাল কি বলতেছেন যে ইলম কি হলো, ইলম হলো প্রশ্ন, আর ইশক হলো জবাব। তাহলে ওই জন্যই কিন্তু তারা বলতেছে যে তারা প্রশ্নকে অত গুরুত্ব দেয় না, তারা জবাবকে গুরুত্ব দেয়, জবাবের সন্ধানে যাওয়া। যেমন এই নাম কি বলে, এই ইসের প্রিয় পুরস্কার ছিল, এই নাম কি বলে, এই নাম কি বলে ইসের, যেমন এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পুরুষ ছিলেন হলো গিয়া 3 জন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় পুরুষ ছিলেন হলেন গিয়া ওয়ার্ডসওয়ার্থ, শেলি, বায়রন। এরা কি, এরা একটা সওয়াল, এরা কিন্তু জবাব না। জবাব কি ঘটে?
এই জন্যই একটা শিশু কিন্তু বারবার প্রশ্ন করে, মা 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 এটা কি, এটা চাঁদ, এটা কি, এটা সূর্য, এটা কি, কিন্তু সে নিজে জানে না চাঁদ এটা সূর্য, এইটা সে মাটি মুখে দেয়। তাহলে একটা শিশু হলো খালি প্রশ্ন করে, কিন্তু জবাব দেওয়া একজন বড় মানুষের কাজ, একটা মায়ের কাজ, একটা বাপের কাজ, তাদের কাজ হলো জবাব দেওয়া। তো এই জন্যই কিন্তু এই নাম কি বলে বলেছিলেন এই যে এই বাইরনের থেকে বড় কবি গেটে বলেছিলেন, গেটে হলো জবাব। গেটেও কিন্তু প্রথম লাইফে তিনি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা কি, যেটা রোমান্টিসিজমের জন্ম দিয়েছিল, যেটা ইউরোপের প্রথম বলা হয় যে হটকেক, সেটা হলো কি সাফারিং সফিয়া অর্থাৎ বা সরো সফিয়া অর্থাৎ। তো এই বইটা পুরো অনেকে সুইসাইড করেছে, কিন্তু তিনি বলেছেন যে এই পরে আমি আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেলাম, আমার জীবনে এটা, আমার জীবনে যে আত্মহত্যার টেন্ডেন্সি সেখান থেকে আমি বেরিয়ে আসলাম। কে বললো? এটা গেটে বললো। তাহলে গেটে হলো গিয়ে, গেটে কিন্তু একটা 83 বছরের লাইফ লিড করেছেন, এবং তিনি বয়সে কিন্তু 21 বছরের বড় ছিলেন। কার বড়? 21 বছরের বড় এই ওয়ার্ডসওয়ার্থ, যাকে আমরা রোমান্টিসিজম শুরু করেছেন গেটে, রোমান্টিসিজম শুরু করেছেন কিন্তু না এই ওয়ার্ডসওয়ার্থ না, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর এইখানে কান্টের দর্শন, কান্টের প্রভাবেই কিন্তু গেটের জন্ম, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো কান্টের দর্শন তো বাঙালি বুঝে না, প্রথম কথা। কান্টের প্রভাব বাঙালির মধ্যে তেমন কিছু নাই। তাহলে ফলে আমাদের এইখানে একটা উল্টা ধারণা হয়ে গেছে, জিয়া খুব খারাপ লোক আর শেখ মুজিব খুব ভালো লোক। অথচ যদি আপনি এই শেখ মুজিব যখন মারা গেলেন, তখন কিন্তু তার মানে শুধু শেখ মুজিবের বাড়িতে হামলা হয়েছে তা কিন্তু না, আরও 2টা বাড়িতে হামলা হয়েছে। একটা হলো গিয়া এই নাম কি বলে এই শেখ মুনির বাড়িতে, এবং আব্দুর রব সেনিয়াবাতের বাড়িতে। তাহলে এই যে লোকগুলো, এরা কিন্তু বাংলাদেশের গোটা এই যে 15 জন 16 জনকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, এই ডালিম, শাহরিয়ার, রশিদ, ফারুক, তারপরে এই মাজেদ, তারপরে এই যত লোক জড়িত ছিল, এরা এক একজনের বাড়ি এক এক জায়গায়, গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছিল শেখ মুজিবের বিরুদ্ধে। এবং শেখ মুজিবের বিরুদ্ধে যখন মারা যাওয়ার হয়েছিল, তখন কিন্তু ওই নাম কি বলে হলগুলোতে ছাত্ররা হই হই করে উঠছে যে আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা মুক্ত, আমরা স্বাধীন। তাহলে এই যে আর মানুষজন ট্যাঙ্ক থেকে ভয় পাচ্ছিল না, আর এই যে ফারুকের ট্যাঙ্ক বাহিনী ঘুরে বেড়াচ্ছিল রাস্তায়, আর ট্যাঙ্কের উপরে মানুষ এটা নাচানাচি করতেছে, এটা তো বাস্তবতা। সেই ছবিগুলো আপনি ইন্টারনেটে পাবেন। কিন্তু জিয়ার মৃত্যুর সময় কান্দে নিয়ে এমন লোক পাওয়া যায়নি। জিয়ার মৃত্যুর সময় বলছে আর আমরা 4 কাছে চাল খাবো না। তাহলে এই যে মানে ওই সময় একটা রিক্সাওয়ালা সে চাল কিনা ভাত খাইতে পারতো, আর শেখ মুজিবের আমার কী হয়েছে? 74 দুর্ভিক্ষ হয়েছে। তাহলে শেখ মুজিব আর জিয়া কিন্তু আমাদের বুঝতে হবে, এবং এই জন্যই আমি কিছু বিষয়গুলো আলোচনা করব। সেটা হলো কি, আমাদের এই অ্যানার্কির সাথে, বিশৃঙ্খলার সাথে স্বৈরতন্ত্রের সম্পর্কগুলো আমাদের বুঝতে হবে। যেখানে বিশৃঙ্খলা বেশি হয় সেখানে কিন্তু অ্যানার্কি বেশি হয়, সেখানে কিন্তু অ্যানার্কির পছন্দ করতেন কে, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যে আর ডিসিপ্লিন পছন্দ করে জার্মানরা, আর অ্যানার্কি পছন্দ করতে তার দুই পাশের লোকেরা, একটা হলো গিয়া ফ্রান্স, আর একটা রাশিয়া। এই দুই শক্তির বিরুদ্ধে জার্মান আবিষ্কারী শক্তি, জার্মান জ্ঞানী শক্তি, এই জিনিসটা আমরা কিন্তু হিটলারকে চিনি, কিন্তু কাইজারকে কি চিনি? কাইজার তো এত বড় একটা যুদ্ধ চালনা করেছেন একসাথে। কাইজার এই নাম কি বল, কাইজার এবং তার এই যে রোমেল তো না, ওই সময় ছিল হলো গিয়া লুডেনডর্ফ এবং হিন্ডেলবার্গ। এদের কিন্তু একজনও ফাঁসে নেই। হিন্ডেলবার্গের পরবর্তীতে জার্মানি প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং এই তাহলে তারা কী একটা যুদ্ধ করেছিলেন জার্মানি, আমরা ওই যুদ্ধ থেকে অনেক মহান ছিল ওই যুদ্ধ, এই নাম কি বলে এই প্রথম বিশ্বযুদ্ধ। কিন্তু দেখা যায় যে এই প্রথম বিশ্বযুদ্ধের নেতা ছিলেন উইলিয়াম কাইজার, এবং প্রথম বিশ্বযুদ্ধের আরেকজন নেতা ছিলেন হলো গিয়া তিনি হলেন গিয়া এই লুডেনডর্ফ এবং হিন্ডেলবার্গ। তো এদের কিন্তু কোনো বিচার হয়নি, ফাঁসি হয়নি, কিন্তু এই মুসোলিনিকে মাইরা রাস্তায় টাঙায় রাখছিল, আর হিটলারকে পাইলেও মাইরা টাঙায় রাখতে হবে। কাজে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে বিচার করা ঠিক না। জার্মানি যেমন অনেকে বলে যে আমরা অনেক চিন্তা ভাবনার একটা সিদ্ধান্ত নেই, তারপর হঠাৎ করে যদি আরেকজন আরেকটা তত দেয়, একটাতে টিকমার্ক দেওয়া যায়, আরেকটা জায়গায় যদি টিকমার্ক দিয়ে দিই, তাহলে কিন্তু আবার ভুল হয়ে যায়। তাহলে এই যে চিন্তা ভাবনা করে যে যুদ্ধটা হয়েছিল, সেটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, সেটার কিন্তু বইও আছে। আপনি জার্মানির নেক্সট ওয়ার বায়ারহার্ড এই বইটা পড়ে ফেলবেন, তাইলে আপনি জ্ঞানীগুণী হবেন, ঠিক আছে? তো এবং এই যে হিটলারের যুদ্ধটা, হিটলার একজন ইনসেন্ট পার্সন, একজন পাগলা টাইপের লোক। তো এই হিটলারের সাথে একজন কর্পোরাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের, ইনি হলেন একটা। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে, কাইজার ছিলেন একজন রাষ্ট্রনায়ক, আর এই হিটলার ছিলেন একজন ডেমোক্র্যাট। তাহলে এখন আমরা আসি রাষ্ট্রনায়কের সাথে স্টেটসম্যানের সাথে ডেমাগোগের পার্থক্য।
স্টেটসম্যান হলো গিয়া যে আগামীর শৃঙ্খলার কথা চিন্তা করেন, আগামী ভোটাধিকারের চিন্তা করেন, স্টেটসম্যান পত্রপত্রিকার স্বাধীনতার কথা চিন্তা করেন। তাহলে স্টেটসম্যান ছিলেন হলো গিয়া নেপোলিয়ন বোনাপার্ট, তিনি সবসময় পত্রপত্রিকার স্বাধীনতা দিয়েছেন। আর এই ডেমাগগ হলো গিয়া এই হিটলার, আর স্টেটসম্যান হলো নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যেমন নিটশে এক জায়গায় বলেছেন যে ইউরোপের এই সুপারম্যান হওয়ার কোয়ালিটি দুইজনের মধ্যে ছিল, একজন হলো গিয়া গেটে আর একজন হলো গিয়া নেপোলিয়ন। তো বাঙালিতে নেপোলিয়ন কেউ বোঝে না, গেটে কেউ বোঝে না, তাহলে বাংলাদেশে লিডারশিপ পয়দা হবে কী করে? অথচ ইউরোপের লিডার যদি বলি আমরা ওই সময়কার সবচেয়ে বেশি লিডার ছিল গেটে এবং নেপোলিয়ন, এবং এদের দুজনের সাক্ষাৎকারও ঘটেছিল। কাজে বাংলায় কি গেটে নেপোলিয়নের সাক্ষাৎকার নিয়ে খুব ভিউ হয় না। ফলে আমরা কী করে আমরা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হব ঋষি সুনাকের মতো, যেটা পাঞ্জাবি হয়, যেটা কী করে আমরা নিউ ইয়র্কের মেয়র হব জোহরান মামদানির মতো। তো কাজেই আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। স্টেটসম্যান এবং ডেমাগগের মধ্যে পার্থক্য কী কী? ছিলেন হলো গিয়া আমাদের নাম কি বলে, যদি স্টেটসম্যান হয়, নাম কি বলে, এই স্টেটসম্যান আর ডেমাগগের মধ্যে পার্থক্য, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। স্টেটসম্যান হলো গিয়া যে এই আব্দুর রাজ্জাক যদি স্টেটসম্যান হয় তাইলে এই ডেমাগগ হলো আবুল ফজল। পিনাকি ভট্টাচার্য যদি স্টেটসম্যান হয়, ডেমাগগ হলো সলিমুল্লাহ খান শেষ মুহূর্তে আমাদের এই বিপ্লবটাকে সফল করেছে, এটা সত্য। কিন্তু তার আগে এই সলিমুল্লাহ খানের জন্যই কিন্তু সাহস পেয়েছিল হাসিনা এই 17 বছর ধরে। মানে দুজনেই প্রচণ্ড ভোকাল, এটা আপনাদের বুঝতে হবে। পিনাকি ভট্টাচার্য যদি স্টেটসম্যান হয় আর সলিমুল্লাহ খান হলো গিয়ে একজন, যেমন পিনাকি ভট্টাচার্য কিন্তু একটি হিন্দু মানুষ, তিনি কি জামাতকে সমর্থন করলেন কেন? কারণ জামাত কিন্তু এই বিপ্লবটাকে ধারণ করেছিল। আমরা পরবর্তীতে দেখলাম যে জামাতের সাথে কিন্তু এনসিপির হলো। কাজেই আমাদের এটা বুঝতে হবে যে তারেক রহমান অনেকখানি এই এনসিপিকে সমর্থন করেছেন বলেই কিন্তু খলিলুর রহমানকে মন্ত্রী করেছেন। কাজেই আমাদের উচিত যে এই যারা তারেক রহমানকে সমর্থন করা, যিনি একজন উত্তরবঙ্গের নেতা, এবং আমাদের এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে উত্তরবঙ্গের কালচারই হলো গিয়া ডেমোক্রেটিক কালচার, আর এই চট্টগ্রামের কালচারটাই হলো গিয়া একটা স্বৈরতান্ত্রিক কালচার। তাহলে এই আমাদের যদি বুঝতে হবে যে এই ডেমাগগ এবং ইসের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে যে ডেমাগগ হলো গিয়া এই ডেমাগগ হলো মানুষের আবেগকে পুঁজি করে ব্যক্তিগত ফায়দা করা। যেমন সিজার একজন ডেমাগগ, কিন্তু ব্রুটাস একজন স্টেটসম্যান। তো আর হলো গিয়া এই নাম কি বলে, সেলিম জাভেদ, এরা হলো কি স্টেটসম্যান, আর সত্যজিৎ রায় একজন ডেমাগগ। এই জিনিসটা বুঝতে হবে। সত্যজিৎ রায় কিন্তু এই শচীন ভৌমিককে যেভাবে ইনসাল্ট করেছেন, ওই নিজেও মরেছেন খুব বিশ্রীভাবে, হার্ট অ্যাটাকেই মরে গেছে, ফট হয়ে গেছে। তো এই নাম কি বলে, পরবর্তী মানে তিনি তার একটা বাড়ি, এই সত্যজিৎ রায়ের কিন্তু বাংলায় হলো ডেমাগগদের প্রাদুর্ভাব, যে আমরা বুঝি না ডেমাগগকে আর স্বৈরাচারকে। ডেমাগগ হলো স্বৈরাচার, ডেমাগগকে আর স্টেটসম্যানকে। স্টেটসম্যান হলো গিয়া যেমন একটা স্টেটসম্যান হলো গিয়া, যেমন এই আমি আগেই বলেছি নেপোলিয়ন হলো স্টেটসম্যান, যেমন একটা বিশৃঙ্খল মারামারি কাটাকাটি রেইন অফ টেরর পেয়েছিলেন কে, এই নেপোলিয়ন। আর কি দিয়ে গেছিলেন, একটা গোটা ইউরোপ ব্যাপী খ্যাতি দিয়ে গেছেন কে, নেপোলিয়ন বোনাপার্ট। তো এই জিনিসটা বুঝতে হবে, স্টেটসম্যান যে অবস্থায় পায় তার থেকে অনেক চমৎকার করে সে রাষ্ট্রকে ছেড়ে যায়। তা আমাদের পিনাকি ভট্টাচার্য হলো একজন স্টেটসম্যান, আর আমাদের সলিমুল্লাহ খান হলো গিয়া যে ডেমাগগ। আবার এই আব্দুর রাজ্জাক স্টেটসম্যান, আবুল ফজল একজন ডেমাগগ। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আবার শেখ মুজিব একজন স্টেটসম্যান, এবং শেখ মুজিব একজন ডেমাগগ, এবং জিয়াউর রহমান একজন স্টেটসম্যান, এবং এই হলেন কি একজন ডেমাগগ। এই যে নাম কি বলে, এই নাম কি বলে, শেখ মুজিব হলো একজন ডেমাগগ, জিয়াউর রহমান একজন স্টেটসম্যান, সলিমুল্লাহ খান একজন ডেমাগগ, এবং হলো একজন স্টেটসম্যান, নাম কি বলে, এবং লর্ড কার্জন হলো একজন স্টেটসম্যান, এবং লয়েড জর্জ হলো একজন ডেমাগগ। লয়েড জর্জকে আমরা বুঝাই, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল লয়েড জর্জের আন্ডারে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছেন চার্চিলের আন্ডারে। তো এই চার্চিল এটা হলো ডেমাগগের স্টেটসম্যানের মাঝামাঝি, কারণ চার্চিলের আমলেই কিন্তু বাংলায় ফেমাস হয়েছিল, যেতে প্রায় 20-30 লক্ষ বাঙালি মারা গেছিল। তাহলে তিনি যদি আসলেই স্টেটসম্যান হতেন, তাহলে এই মানুষগুলোর প্রাণ রক্ষা করতে পারতেন। তিনি বলতেন যে না,
আমি এই মানুষগুলোকে এখানে আমি দুর্ভিক্ষ হতে দেবো না, কারণ ওই সময় এটা একটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ ছিল, 74-এর দুর্ভিক্ষ কিন্তু আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ ছিল। তাহলে ডেমাগগদের আন্ডারে কী হয়? দুর্ভিক্ষ হয়, মানুষ খেতে পায় না। ডেমাগগরা তার মানুষ মরে গেছে লক্ষ লক্ষ, 10 লক্ষ 20 লক্ষ, যেমন 74-এর দুর্ভিক্ষে প্রায় 10 লক্ষ মানুষ মারা গেছিল। তো এই 10 লক্ষ মানুষের মৃত্যুটা বড় না একজন ডেমাগগের কাছে? স্টেটসম্যানের কাছে নিজের জীবনটা বড় না, স্টেটসম্যানের কাছে মানুষের জীবনটা বড়। যেমন এই নেপোলিয়ান যেভাবে তিনি যুদ্ধগুলো রান করছিলেন, তিনি মারাই যেতে পারতেন এনি টাইম, কিন্তু তিনি ফ্রান্সের কথা চিন্তা করছেন, নিজের জীবনের কথা চিন্তা করেননি। এবং এই ইউরোপকে গোটা একেবারে গণতন্ত্রটাকে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। ফরাসি বিপ্লবের সাম্যমৈত্রী স্বাধীন, ফরাসি বিপ্লবের দুইটা আদর্শ আছে, একটা হলো অ্যানার্কি, একটা হলো সাম্যমৈত্রীর স্বাধীনতা। তো ফরাসি বিপ্লবের ভালো ভালো জিনিসগুলো নেপোলিয়ন লুটপাট করে ইউরোপে ছড়িয়ে দিয়েছিলেন। তো এই যে এবং এই তিনি যখন করতেছিলেন ফিরতে, কিন্তু মানে ওই নেপোলিয়ন বোনাপার্টের ইসের সামনেই, ওই সৈন্যদলের সামনেই তিনি জার্মানির জাতীয়তাবাদের কথা বলছেন, কিন্তু তিনি বাধা দেননি যে বলুক, যে প্রায় বলতেছে এই যে নাম কি বলে, কারণ মেরে ফেলবে আমাকে। একজন স্টেটসম্যান, তিনি জানের পরও করেন না, তিনি করেন মানুষের মঙ্গল। যে না, আমি যদি আজকে মানুষের মুখ চাপে ধরি, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তারেক রহমানকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এই মানুষের মত প্রকাশের অধিকার, মানুষের প্রতিটা পেপার পত্রিকা, ইউটিউবের স্বাধীনতা, এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। তিনি যদি স্টেটসম্যান হতে চান, আর তিনি যদি ডেমাগগ হতে চান শেখ মুজিবের মতো, তাইলে কী করতে হবে? স্বৈরাচার হতে চান, তাইলে পেপার পত্রিকা বন্ধ করতে হবে এবং শেখ মুজিবের মতো কুত্তার মৃত্যু মরতে হবে, যেভাবে তিনি সব অংশে তিনি মারা গেছিলেন। এবং গত 100 বছরে সব অংশে কেউ মারা যায়নি, শুধুমাত্র সব অংশে মারা গিয়েছিলেন হলে গিয়া নাম কি বলে, এই জারুয়া, এই নাম কি বলে, এই গত 100 বছরে জারুয়া মারা গেছে সব অংশে, আর শেখ মুজিব মারা গেছে সব অংশে, কারণ এই দুইজনই মানে মানুষের কণ্ঠরোধ করেছিলেন। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে, মানুষের কণ্ঠরোধ করা যাবে না, নেপোলিয়ন বোনাপার্টের মতো স্টেটসম্যান হতে হবে, এবং ইসের মতো ডেমাগগ হওয়া যাবে না। এই নাম কি বলে, এই হিটলারের মতো ডেমাগগ হওয়া যাবে না, নেপোলিয়ন বোনাপার্টের মতো স্টেটসম্যান হতে হবে, নাম কি বলে, লর্ড জর্জের মতো ডেমাগগ হওয়া যাবে না, এই লর্ড কার্জনের মতো স্টেটসম্যান হতে হবে, সত্যজিৎ রায়ের মতো ডেমাগগ হওয়া যাবে না, এই সেলিম জাভেদের মতো হতে হবে, স্টেটসম্যান হতে হবে। তো এই সত্যজিৎ রায়, আমরা খুব বাংলায় খুব করি সত্যজিৎ রায়, কিন্তু আপনি যদি সত্যজিৎ রায়ের ইগুলো দেখেন, মুভিগুলো দেখেন, ওইগুলো পড়ে কিন্তু ওগুলো কিন্তু বাংলায় চালিত আছে, কিন্তু তারপরে কিন্তু আমাদের এই শেখ হাসিনা 17 বছর রাজত্ব করলো। কারণ ওখানে তিনি দেখাচ্ছেন যে এই গণতন্ত্র আসে, সত্যজিৎ রায় দেখাচ্ছেন একজন শিক্ষকের হাত ধরে। তো এটা তো সেভাবে আসে না রে ভাই। আমাদের গণতন্ত্র কিন্তু এই ডালিম, ফারুক রশিদ, এদের হাত ধরেই আসছিল, যারা সোলজার। তাদের অনেককে ফাঁসি দিয়েছেন, তারা তো শহীদ হয়ে গেছেন, তারা অমর হয়ে গেছেন, আদি যেমন শহীদ হয়ে গেছেন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে যারা গণতন্ত্রের জন্য দরকার শহীদ, ঠিক আছে, গণতন্ত্রের রক্ষার জন্য দরকার নেপোলিয়ন বোনাপার্ট, সে গণতন্ত্র রক্ষার জন্য দরকার এই নাম কি বলে, এই নাম কি বলে, এই কার্লাইল পড়তে হবে। যে না, কার্লাইলে কিন্তু গণতন্ত্রের কারা কারা এনেছিল এইসব, কিন্তু কার্লাইলে একটা ভুল আছে, সেটা হলো গিয়া রুশোকে তার হিরোর মধ্যে না। ক্রোমওয়েল কিন্তু ইংল্যান্ডের গণতন্ত্রের জন্য মধ্যে দরকার ছিল। ক্রোমওয়েল কিন্তু যেভাবে এই মানে ওই যারা রাজা ছিল তাদের ধ্বংস করে দিয়েছিল, হ্যাঁ, কারণ ওই সময় রাজা কিন্তু পার্লামেন্টের কথা শুনছিল না। পরবর্তীতে উইলিয়াম দ্য অরেঞ্জ কিন্তু একজন, উইলিয়াম অরেঞ্জ, যিনি 1688 সালে ইংল্যান্ডের, তিনি কিন্তু একজন স্টেটসম্যান সবসময় একটা দেশের গণতন্ত্রকে বারকরার রাখে। এবং এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সেলিম জাভেদের সাথে আমি আলোচনা করি, সেলিম জাভেদের সাথে সেলিম জাভেদ কিন্তু নাম কি বলে, ভারতের এই পদ্মশ্রী পদ্মভূষণ নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে, কিন্তু এই সত্যজিৎ রায়কে ভারত কী করেছে, এই দিয়েছে, নাম কি বলে, ভারতরত্ন দিয়েছে। কিন্তু 100টা সত্যজিৎ রায় একত্র করলে একজন সেলিম জাভেদ হবে না। তাই সেলিম জাভেদের কোন মুভিগুলো দেখতে হবে? আপনার দেখবেন জাঞ্জির এবং দিওয়ার। এই জাঞ্জির ও দিওয়ার শেক্সপিয়ারও লিখতে পারেনি এরকম একটা নাটক। এটা কিন্তু ভারতের গণতন্ত্রের জন্য অন্যতম তাই সে জাঞ্জির এরকম একটা কথা আছে যে মানে একজন এই রুটি চুরি করে পালাচ্ছে, তখন একজন পুলিশ গুলি চালায়, তখন ও তো দেখে যে একটু রুটি, পরে মানে প্রথম দিকে বারবার বলে, একটা ছোটো বাচ্চা পালাচ্ছে তো বারবার বলছে যে তুমি থামো নাহলে কিন্তু আমি গুলি চালাই দেবো। অনেক দূর চেস করার পর গুলি চালাই দেয়, পায়ে আহত হয়ে যায়, তখন হাসপাতালে ভর্তি করে এবং সে কাঁদতে থাকে যে এইখানে একটা রুটির জন্য আমি তাকে গুলি করলাম। এবং তার বাড়িতে খবর দেয় এবং দেখা যায় তার বাপ একজন স্কুল টিচার। তো স্কুল টিচারকে তখন তিনি বলেন যে আপনি গুলি চালালেন, তো মা কিন্তু বাপ বলে যে না, আপনি গুলি চালাইছেন, এটা ভালোই করেছেন। বলে কেন? বলে এই যে আজকে চুরি করলে একটা রুটি, পরবর্তীতে সে মানে দেখা যাবে ব্যাংক ডাকাত হয়ে যাবে, বড় বড় চুরি করবে। তাহলে বলছে যে তাহলে কি সে না খায় থাকবে? বলছে না খেয়ে থাকলে তো মরে যাবো না আমি।
হয়তো আমার ক্ষুধা সহ্য করতে পারেনি বলে একটা রুটি চুরি করে এসে আমার জন্য নিয়ে আসতে গেছিল। কিন্তু এখানে কিন্তু মানে এত চমৎকার একটা মুভি ওখানে তিনি বলতেছেন যে আমি যদি আমার ছেলেকে নাম কি বলে কারও না অভাব আছে, সবাই যদি সেই অজুহাত দিয়ে চুরি করা শুরু করে দেশের ডিসিপ্লিনে কী হবে। এই যে ভারতে একটা ডিসিপ্লিন প্রতিষ্ঠা করেছেন সেলিম জাভেদ, তার 16 মুভিতে দেখবেন যে সে এই নাম কি বলে এইকে ধরে নিয়ে আসে, নাম কি বলে নাম কি বলে এই গব্বর সিংকে, কিন্তু তারপর নিজের হাতে কিন্তু মারে না। তাদের ওয়াদা অনুসারে দুই বন্ধুর এক বন্ধু মানে এই অমিতাভ এবং এই নাম কি বলে এই ধর্মেন্দ্র, এরা কিন্তু ধরে নিয়ে আসে। কাকে ধরে নিয়ে আসে? গব্বর সিংকে। যে গব্বর সিংকে কিন্তু অমিতাভকে মেরে ফেলেছে, অমিতাভ মারা যায়, কিন্তু তারপরেও ধর্মেন্দ্র কিন্তু এই হাত নাই যার হাতে সেই পুলিশ অফিসারের কাছে হ্যান্ড ওভার করে, কারণ এটাই ছিল তার ওয়াদা। তাহলে আইন শৃঙ্খলার প্রতি যে শ্রদ্ধাবোধটা সেলিম জাভেদ এস্টাবলিশ করেছে, গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাবোধ সেলিম জাভেদ এস্টাবলিশ করেছে, এই যে দিওয়ার এবং যে এই বারবার সে দিওয়ারের ভাঙার গল্প বলেছেন কে? সেলিম জাভেদ। তার একটা মুভির নাম ছিল কি দিওয়ার, আরেকটা মুভির নাম ছিল কি এই দিওয়ার এবং একটা জাঞ্জির। তাহলে জাঞ্জির এবং দিওয়ারের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছিলেন সেলিম জাভেদ। কাজে সেলিম জাভেদ ছিল একজন নাম কি বলে স্টেটসম্যান। আর আমাদের এই রবীন্দ্র যে কালচারটাকে আমরা এজ বারকার কেন রেখেছি, রবীন্দ্র কালচার কিন্তু ভেঙে ফেলতে, সেটা এই সত্যজিতের একজন আমরা ভাঙতে পারিনি। এবং রবীন্দ্র কালচারকে ভেঙে ফেলার অনেকখানি কাজ করে ফেলেছিলেন, এবং তার মুভিগুলো যদি দেখেন অনেক চমৎকার চমৎকার মুভি করেছেন। যে একজন ব্রিটিশ কিন্তু মানে পুরা জীবন তিনি হিন্দুস্তানে কাটিয়ে গেছেন, মানে ব্রিটিশদের মতো অত্যন্ত সুদর্শন ছিলেন তিনি। টমাল্টার, সে টমাল্টার বলতেছেন যে আমি ইন্ডিয়াতে কেন সারা জীবন পার করে দিলাম, আমি তো ইংল্যান্ড আমেরিকা চলে যেতাম, আমার চেহারা আমার বাপ মাতা সব ব্রিটিশ। তিনি ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান, তাই ব্রিটিশরা যারা এখানে বসবাস করতো তাদের বেলা অ্যাংলো ইন্ডিয়ান, ইন্ডিয়াতে বসবাস করতো। তো তিনি বলতেছেন দিওয়ার মুভি, সেই দিওয়ার মুভিটা কার রচনা? এটা হলো শচীন ভৌমিক। তো শচীন ভৌমিক এবং ঋষিকেশ মুখার্জি নিজেদেরকে পাঞ্জাবি বলতেন, তারা বাঙালি বলে নিজেদের ইয়েও করতেন না। এবং এই পাঞ্জাবি কালচারটা কি? পাঞ্জাবি কালচারটা হলো জার্মান কালচার, আর এই বাঙালি কালচারটা কি? বাঙালি কালচার ব্রিটিশ কালচার। তাহলে এই যে আমরা কি এখনও শেলি বাইরন কিডসে ডুবে আছি, শিশুর আন্ডা বাচ্চার মতো, এবং শিশুর সাথে বড়োর কী পার্থক্য? বড় হলো শিশু হলো প্রশ্ন করে, আর বড় হলো উত্তর দেয়। শিশু হলো কি প্রশ্ন করে খালাস, বড়রা এই উত্তরে খুঁজে যায়। প্রশ্ন সে এই পিএইচডি করে, সে বইয়ের পর বই পড়ে। তো এই আমাদের নজরুলের বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক প্রশ্ন আছে কিন্তু জবাব নাই, কিন্তু জবাবগুলো কার মধ্যে আছে? ইকবালের মধ্যে। তো এই জিনিসগুলো বুঝতে হবে যে ইকবালের পাঞ্জাবের জবাব আছে, কিন্তু আমাদের সেই জবাবের দিকে যেতে হবে। তাহলে একজন ডেমাগগ অনেক প্রশ্ন করতে পারে, কিন্তু একজন স্টেটসম্যান সে জবাব দিতে জানে। তো এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে স্টেটসম্যানের সাথে ডেমাগগের পার্থক্য কী। স্টেটসম্যানকে সে কী করে? স্টেটসম্যান হলো গিয়ে লয়েড জর্জ হলে গিয়ে একজন এই ডেমাগগ। আর এই স্টেটসম্যান হলেন গিয়া এই যিনি হলেন গিয়া মানে সেই ইসের যে শ্রেষ্ঠ বক্তা, অক্সফোর্ড ইউনিয়ন যে বক্তৃতাগুলো হইতো, অক্সফোর্ডের শ্রেষ্ঠ বক্তা লর্ড কার্জন। তো লর্ড কার্জনকে আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা বুঝতে পারি কাকে? এই লর্ড জর্জ কিন্তু এমনভাবে জার্মানির প্রতি অন্যায় বিচার করছিল, তার ফলে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। তো অনেকেই বলেন যে ওই লর্ড কার্জনকে কিন্তু এই প্রধানমন্ত্রী করার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল, কিন্তু সেই সময় তিনি যেহেতু ইসের মেম্বার ছিলেন না, সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জ্ঞানীগুণী ছিলেন কিন্তু লর্ড কার্জন, এবং দিলওয়ালা লোকও ছিলেন। তো এই লর্ড কার্জনের জন্য কিন্তু আমাদের বাংলাটা এভাবে এই পূর্ব বাংলা কিন্তু, যেমন অনেকে বলে যে খুব হিন্দুরা, পশ্চিমবাংলার হিন্দুরা খুব বলে যে এই নাম কি বলে, এটা সেটেল ফ্যাক্ট, বঙ্গভঙ্গ। তো তারা বলছিলেন যে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর একটা বলছিল যে সেটেল ফ্যাক্টটাকে আমরা আনসেটেল করে দেবো, কিন্তু আনসেটেল করতে পেরেছেন কি? একজন এই নাম কি বলে স্টেটসম্যানের কাজ কিন্তু আনসেটেল করা অত সোজা না। তাই তিনি সেটা কী হয়েছিল যেন অনেকেই বলে রবীন্দ্রনাথকে বন্ধ করলে পরে আবার রবীন্দ্রনাথ মাথায় উঠে যায়, রবীন্দ্রনাথ কি হয় গোটা জাতির বুকে কথা বলে। এগুলো এই একজন মানে অসুস্থ মানুষ, যারা পরবর্তীতে আপনার বইগুলো পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ইসের লেখা বইগুলা, নাকি বইয়ের নাম হলো গিয়া যদি আপনারা ওই বইগুলো পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই হুমায়ুন আজাদ বলছিলেন যে রবীন্দ্রনাথকে, কিন্তু রবীন্দ্রনাথের সাথে রবীন্দ্রনাথ যদি একজন ডেমাগগ হয় তাহলে স্টেটসম্যানকে, এখানে স্টেটসম্যান আমরা দুজনকে পাই। সে একজন হলেন গিয়া এই ইকবাল হলো স্টেটসম্যান, আবার এই লর্ড কার্জন।
তো লর্ড কার্জন মানে কি, যদি তুমি আমাকে প্রদেশ দিবা না, আমরা দেশ নিয়ে ছাড়বো। ঠিক আছে, এই পাকিস্তান আন্দোলন সবচেয়ে বেশি ভোট দিয়েছিল কিন্তু বাঙালি মুসলমান, কারণ তারা দেখেছিল যে এরা ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করতো, কলকাতার হিন্দুরা বাংলাদেশের একটা প্রদেশ হবে, এটা তো দেশ হচ্ছে না। পরে এমনভাবে তারা পাকিস্তান প্রস্তাবে ভোট দিয়েছিল যে গোটা বাংলায় পাকিস্তানে চলে যাবে। তখন আব্বা আব্বা কইরা যান বাঁচাইতে তখন এই শ্যামাপ্রসাদের নেতৃত্বে কিছু লোক নাম কি বলে এই সেটাকে এই নাম কি বলে বাংলার একটা অংশকে তার ভারতের সঙ্গে যুক্ত করে। আজও তারা সেইখানে সেই বাঙালির কোনো এখন আজকে ভূমিকা নাই। সেই বাঙালি এখন সবচেয়ে এই ভারতের অন্যতম লোয়ার পার ক্যাপিটা ইনকাম, বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম, বাংলাদেশি বাঙালি পার ক্যাপিটা এখন ওই পশ্চিমবাংলার বাঙালির 1.5 গুণ। তাহলে আপনি বুঝেন। এবং ঢাকা কলকাতা আজকে 1.5 কোটি টাকার মুভি 2 কোটি টাকার মুভি করতে পারে না, আর দক্ষিণ ভারত আজকে 200 কোটি বাজারে মুভি করে 1000 কোটি টাকা ইনকাম করে। তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে যে এই লর্ড কার্জন কেন একজন স্টেটসম্যান আর রবীন্দ্রনাথ কেন একজন ডেমাগগ। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে রবীন্দ্রনাথের শাসন, সত্যজিৎ রায়ের শাসন কিন্তু ওই সময় ভেঙে পড়তো। শচীন ভৌমিকের মুভিগুলো দেখেন, তাহলে আপনি বুঝতে পারেন যে শচীন ভৌমিক কিন্তু ওই টম আল্টার পর্যন্ত বলছেন যে আমি হিন্দুস্তানে থেকে গেছিলাম একটা মুভির কারণে, সেটা আরাধনা মুভিটার রাইটার কিন্তু ছিল শচীন ভৌমিক। এই জিনিসটা বুঝতে হবে। আরাধনা থেকেই কিন্তু কিশোর কুমারের উত্থান। আরাধনার এই যে আরাধনা কিন্তু ওই যে একটা বিদেশি মুভির অনুবাদ হলেও কিন্তু ওর সাথে কিন্তু মিল নাই। ওখানে যে ইংলিশ মুভিটা ছিল যে হুম হিজ ওন, এরকম, বা যে তার নিজের। ঠিক আছে, তো কিন্তু এখানে আরাধনা মানে এটা মানে স্বার্থপরতা না, ওদের ওয়েস্টার্নরা স্বার্থপরতা বিশ্বাস করে। ওদের মুভির নামও হয়েছে যে তার নিজের, মানে একটা মা তার সন্তানের জন্য মানে একটা বাসায় কাজের মেয়ের কাজ করে যাচ্ছে, গভর্নেন্সের কাজ করে যাচ্ছে, শেষ মুহূর্তে জানে যে ওই গভর্নেন্স কিন্তু তার আসলে নিজের মা। মানে একজন পালিত একটা রাস্তায় একটা বাচ্চা, মানে একটা সম্ভ্রান্ত বাড়ির সামনে একটা ছোটো বাচ্চাকে রাইখা ওই বাচ্চাটা মাটা দূরে, কারণ দেখছে যে তার এখন নিজে খেতে পারছে না, বাচ্চাটা তো না খেয়ে মারা যাবে। তো বাচ্চাটাকে দূরে রাইখা মাটা দেখছে যে এই বাড়ির লোক কি বাচ্চাটাকে ফেলে দেয় না কি করে, না আদর করে করে না দূরে সরায় রাখে। তো দেখলো যে না, এই ওই থেকে বাড়ি এসে একটা লোক এই নাম কি বলে বাচ্চাটাকে কোলে তুলে নিল, আদর করতেছে। এবং সে বুঝতে পারলো যে এই লোকের কোনো সন্তান নাই, তখন নিঃসন্তান লোকটা ওই বাচ্চাটাকে পালন করে। তো ওইখান থেকে সে দূরে চলে যায়। কয়েকদিন পরে আইসা বাসায় বলে যে আমি এই বাসায় কাজের লোক হিসেবে থাকতে চাই। তারপর ওই বাচ্চাটাকে সে দুধ খাওয়াই করে কিছু করে, কিন্তু কখনো বলে না যে তার নিজের বাচ্চা, তাহলে তো বাইর করে দিবে। ঠিক আছে, বাচ্চাটাকেও বাইর করে দিবে, এটাকে বাচ্চা নিজের বাচ্চারই সে মানুষ করে। তো শেষ মুহূর্তে যখন ওই বাচ্চাটা বড় হয়ে সে আর্মি অফিসার হয়েছে, তার বিয়ে হচ্ছে, তখন হঠাৎ করে একজন বলে যে এই বাচ্চার কিন্তু মা কিন্তু এইটা। তখন অনেকেই দোয়া দিতে থাকে। তখন মানে ওই লোক বলে যে না না, এই 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 মানে এই অশোক কুমারের সাথেই শর্মিলী ঠাকুর আর রাজেশ খান্নার মুভিটা। এটা অশোক কুমার আছে কিনা ঠিকই না, কিন্তু রাজেশ খান্নার যে শর্মিলী ঠাকুর আছে এটা তো নিশ্চিত। তো রাজেশ খান্নার ডাবল রোল, রাজেশ খান্না বাপের অভিনয় করে, ছেলের অভিনয় করে। তো মা ছেলের সম্পর্ক হয়ে যায় শর্মিলী ঠাকুরের সাথে রাজেশ খান্না। তখন সে বলে যে না, এই মানুষটা যে কী পরিমাণ ত্যাগ দীক্ষা করেছে এই এই বাচ্চাটাকে মানুষ করার জন্য, সেটা তো আমি জানি। অশোক কুমার এভাবে বলতে থাকে। তো এই আরাধনা মুভিটা কিন্তু ওই বিষয় থেকে 1000 গুণ ভালো, কারণ ওখানে ইবাদত, জীবনটা যে ইবাদত, এবং ওই কিন্তু একটা ডায়লগও থাকে। আপনারা দেখবেন যে ওখানে একটা মানে একটা থাকে যে শচীন ভৌমিকের লেখায়, যেখানে থাকে যে প্রকাশ, ইকবাল হলো প্রকাশ চরিত্রটাকে, প্রকাশ যেখানে উল্লেখ আছে সেখানে বুঝে ইকবালকে তারা স্মরণ করছে। তো ওখানে মানে ওই মা যখন ওইকে দেয়, ওই নিজের ছেলের সন্তানের কাছে যায় বা এরকম, তখন বলে যে কোন রাজেশ খান্না ঠিক আমি ঠিক শিওর না, যে এই বলতে যায় যে রাজেশ খান্নার সাথে শর্মিলী দেখা করতে যাচ্ছে। তো ওইখানে মানে রাজেশ খান্না তো দুইটা বাপ আকারে আছে, আবার ছেলে আকারেও আছে। তো যাই হোক, ওই রাজেশ খান্না মানে তার স্বামী, আবার রাজেশ খান্নাই তার ছেলে। তো ওই স্বামীর সাথে দেখা করতে যাচ্ছে না ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু যখন দেখা করতে যাচ্ছে তখন হঠাৎ করে তার ব্যাচমেট একজন এসে বলে যে পহলে প্রকাশ আতা হয় ফির সুরজ আতা হয়, যে প্রথমে প্রকাশ আসে তারপরে সুরজ আসে। তো এইটা ওই লোকটা কিন্তু তেমন কোনো নাই, ভূমিকা নাই, কিন্তু এই কথাটা বোঝাচ্ছে যে প্রথমে ইকবাল আসে, তারপরে তো উত্তর ভারতের প্রতিটা মানুষ সূর্য হয়ে উঠতেছে। তো এই জিনিসটা বাংলাদেশের প্রতিটা মানুষের সূর্য হয়ে উঠতেছে না, কারণ এই একজন এই সূর্য আসার আগে সূর্যের দর্শনটাকে নিয়ে আসতে, সেই সূর্যের দর্শনটা কে এনেছিলেন? ভারতবর্ষে ইকবাল এনেছিলেন। তো সেই ইকবাল যেহেতু ভারত পাকিস্তান দুটা ভাগেরও একজন নিয়ামক
ফলে ওরা অনেক সময় ডাইরেক্ট ইকবালের প্রশংসা করে না, তারা এরকম ঘুরে পেঁচিয়ে প্রকাশ। তো ইকবাল মানে কি? স্বীকৃতি। ইকবাল মানে প্রকাশ। ইকবাল মানে কবুল থেকে ইকবাল, এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। তাহলে ইকবালকে তারা প্রকাশ আকারে আসে। তো যে প্রকাশ নামে একজন সোলজার, মানে সেকেন্ড লেফটেন্যান্ট বা আর্মি নাম কি বলে, বিমান বাহিনীর লেফটেন্যান্ট, তিনি বলেন যে পহলে প্রকাশ আতা হয়, তারপরে সুরাজ আতা হয়। তাই এখানে সুরাজ ছিল ওই রাজেশ খান্নার নাম। তো বলছে মানে শর্মী ঠাকুর তার স্বামী বা ছেলের খোঁজে আসছে, তো বলছে যে আমার ছেলে কই, বা আমার স্বামী কই, এরকম। তখন বলছে যে পহলে প্রকাশ আতা হয়, তারপর সুরজ আতা হয়। তার মানে কি প্রথমে ইকবাল আসে, মানে এখানে মানে আমি আসছি, তারপরে এখন সুরজকেও পাবে। কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে এখানে এইটার মূল উদ্দেশ্য যে ইকবাল না থাকলে পরে এই মুভিটা হইতো না, এই মুভিটার নাম মারাদানা হইতো না। কারণ ইকবালের দর্শনটা কি, যে ইকবাল বারবার বলছে যে ওস্টের তেজারতের পরে বিশ্বাস করো না, ওস্টের ব্যবসা বাণিজ্যের পরে বিশ্বাস করো না, তোমরা বিশ্বাস করো কি ইস্টের ইবাদত, ইস্টের জীবনকেই আমরা ইবাদত হিসাবে দেখি। আর ওস্টের লোকেরা তেজারতি, মিথ্যা শিক্ষা, তেজারতি অনেক মিথ্যা করে বলে না, এই যে গচিয়ে দেয় জিনিস, কিন্তু ইবাদতে মিথ্যা কথার স্থান নাই। আল্লাহর কাছে কি তুমি করতে পারবা মিথ্যা কথা বইলা? তো এই স্টেটসম্যানের কাছে রাষ্ট্র চালানো হলো ইবাদত, হযরত উমরের কাছে রাষ্ট্র চালানো ছিল ইবাদত, আর এই ডেমাগগের কাছে রাষ্ট্র চালানো হলো ব্যবসা। আমার কথাগুলি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নাম কি বলে, আরেকটা জিনিস এখানে আমি যেটা, সলিমুল্লাহ খান কিন্তু এখনও তিনি ওই কী জন্য আমি বলতেছি যে সলিমুল্লাহ খান কিন্তু এখনও গ্রিক দর্শনেই ডুবে আছে। গ্রিক দর্শনকে জার্মানরা বলে কি, যে এটা হলো শিশুদোষ দর্শন, শিশুর দর্শন। তাহলে আমরা ওই গ্রিক দর্শনকে ছুঁড়ে ফেলে দেবো। গ্রিক দর্শনকে জার্মানরা শুধু না, এবং এমারসনে কিন্তু বলতেছেন যে মানে এই সেইটা আজও মনে হয় সলিমুল্লাহ খান ওটা পড়েন নাই, আমেরিকান স্কলার প্রবন্ধটা। তাহলে কি এখানে আমেরিকান স্কলার প্রবন্ধ কিন্তু ডাইরেক্ট সলিমুল্লাহ খান বলতেছে গ্রিক দর্শন হলো শিশুর দর্শন, আর রোমান্টিক দর্শন হলো কৈশোরের দর্শন, আর ম্যাচুর লোকের দর্শন হলো জার্মান দর্শন, ম্যাচুর লোকের দর্শন হলো আমেরিকান দর্শন। তাহলে বা এমারসনের দর্শন। তাহলে আমরা কি যে এমারসনকে পড়বো আমরা, এই নাম কি বল। আর আরেকটা জিনিস যে বাংলায় অনেকেই কিন্তু নিটশেকে ভুল বুঝতেছে। নিটশেকে বুঝতে গেলে আমাদের কয়েকটা পড়াও মানে ধাপ বা তবক পার হয়ে আসতে হবে। সেই তবকগুলোকে সংস্কৃত বলে স্তবক, আর এই উর্দুতে বলে তবক। তাহলে এই প্রথমে আমরা যে লেয়ারগুলো যদি পার হয়ে আসি, তাহলে আমরা নিটশেকে বুঝতে পারবো। যেমন পাকিস্তানে অনেকে নিটশে নিয়ে ভুল ফতোয়া দিচ্ছে, ভুল বুঝতেছে। তো এই জিনিসটা আমাদের যদি বুঝতে হবে যে নিটশেকে বুঝতে গেলে প্রথমে গেটে, কান্ট, হেগেল এই তিনজনকে বুঝতে আসতে হবে। তারপরে বুঝতে হবে কার্লাইলকে আমরা বলবো ক্লাস 6-এর পড়াশোনা। তা কার্লাইলের পরে এমারসনের হলে গিয়া এমারসন হলো গিয়া ক্লাস 7-এর পড়াশোনা, আর নিটশে হলো ক্লাস 8-এর পড়াশোনা, এবং ইকবাল হলো ক্লাস 9-এর পড়াশোনা। তাহলে বাঙালি যে এই ইকবালকে বুঝতেছেই না, তার কারণ হলো গিয়া বাঙালি জার্মান দর্শন বুঝেই না, মানে ক্লাস 5-এর পড়াশোনাগুলোই তার নাই। তাহলে ক্লাস 5-এর পড়াশোনাকে কোনগুলা, যেমন একটা ক্লাস 5 পাস করেনি, তাকে যদি আমি 8-এর অঙ্ক সলভ করতে দিই, সে পারবে না। তো বাঙালি এই জন্যই কিন্তু আমরা ইকবালকে বুঝি না। এবং আপনারা যদি কবির দর্শন পড়েন, যার মোহাম্মদ আজরাফকে পড়েন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে তিনি বুঝেন না ইকবালকে। তিনি কিন্তু 90-92 বছর বেঁচেছেন। কায়কোবাদও কিন্তু ইকবাল থেকে অনেক কিছু চুরি করেছেন, নজরুলও ইকবাল থেকে অনেক কিছু চুরি করেছেন, শরৎচন্দ্রও ইকবাল থেকে অনেক কিছু চুরি করেছেন। কিন্তু কেউই আমার ধারণায় যে তারা এই কয়েকজন যারা তারা ইকবালকে বুঝতে পারেন নাই। সে ইকবালকে বুঝতে গেলে প্রথমে ক্লাস 5 পাস করতে হবে। ক্লাস 5 পাস হলে কাদের পড়া হলো ক্লাস 5 পাস হয়, সেটা হলে গিয়ে কান্ট, গেটে, হেগেল। এগুলো পাসের পরে যদি ক্লাস 6-এর পড়াশোনাকে বুঝতে গেলে আপনার কী করতে হবে, এগুলো পড়ার পরে ক্লাস 5 পাস করার পরে আপনি কার্লাইল পড়তে হবে। কার্লাইল পাসের পরে আপনার কী করতে হবে, কার্লাইল পাস করার পরে আপনি কার্লাইল পাস করার পরে আপনি পাস করবেন। এবং ক্লাস 5-এর মধ্যে কিন্তু শেক্সপিয়ার পড়াশোনা আছে। প্রথমে শেক্সপিয়ার পড়বেন, তারপরে কান্ট, গেটে, হেগেল এগুলো পাস করার পরে আপনি ক্লাস 5 পর্যন্ত আপনার পাস শেষ। তারপরে আপনি ক্লাস 6-এ যদি পাস করতে চান, তাহলে ক্লাস 6-এ পাস করতে হলে কার্লাইল পাস করতে হবে। কার্লাইল লিটারেরি প্যাম্পলেটার্স বা এই যে হিরোশিপ এগুলো পড়তে হবে। তারপরে ক্লাস 7-এর পড়াশোনা হলো কি এমারসনের পড়াশোনা। ক্লাস 8-এর পড়াশোনা হলো কি নিটশের পড়াশোনা। এবং এগুলোর পরে আপনাকে পড়তে হবে ইকবাল। তো ইকবাল হলো কি ক্লাস 9-এর পড়াশোনা। তাহলে ক্লাস 5 পর্যন্ত হলো গিয়া শেক্সপিয়ার, কান্ট, গেটে, হেগেল। ক্লাস 6 হলো গিয়া কার্লাইল। ক্লাস 7 হলো গিয়া এমারসন। ক্লাস 8 হলো গিয়া এমারসনের পরে হলো গিয়া নিটশে। এবং এইখানে আপনি এমারসন কিন্তু ওভারসলের কথা, ওভারসল বা বড় আত্মার কথা বলছেন, আর তিনি ওভারম্যান বা সুপারম্যানের কথা বলছেন নিটশে। এবং এই ক্লাস 8 হলো গিয়া নিটশে, এবং ক্লাস 9 হলো ইকবাল।
তাহলে এইভাবে কিন্তু আপনি যদি পড়েন তাহলে আপনি ইংলিশকে বুঝতে পারবেন, তাহলে আপনি ইকে বুঝতে পারবেন, নাম কি ইকবালকেও বুঝতে পারবেন। ইসে এবং ইকবালকে নিয়ে বুঝতে পারলে তখন বাঙালিও কী হবে, বাঙালিও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে পারবে। এবং এবং এগুলো কিন্তু মজার, মানে কারওয়ান যেমন মজার, কারওয়ান যেমন ১ শহরের পর ১ শহর দেখে, সেখানে কিন্তু বিভিন্ন মজার ঘটনা ঘটতে থাকে। এখানে আপনি যদি এই বইগুলো পড়েন তাহলে কেউ বাঙালি তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারবে, ঋষি সুনাকের মতো। বাঙালিও তখন কি ইসের নাম কি বলে, জোহরান মামদানির মতো। কিন্তু এইগুলো সবাই পড়ে, উত্তর ভারত দক্ষিণ ভারতে এগুলো সবাই পড়ে দেখে তারা ২০০ কোটি বাজারে মুভি করে। তাহলে এই জিনিসগুলো আমাদের কী হবে, তখন আমরা রবীন্দ্রনাথকে ভুলে যাব, সত্যজিৎ রায়কে ভুলে যাব। তখন আমরা কি এই যে তখন আমরা এরা যে কত তুচ্ছ ক্ষুদ্র এটাও বুঝতে পারবো। শেলি বায়রন, এবং শেলি বায়রন এদেরকে কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করতেন। কিন্তু যতবার তিনি বলছেন, গেটে ওই লাইনটা বলি, গেটে বারবার বলেছেন যে যতবার যে এই বায়রনের থেকে বড় কবি ইংল্যান্ডের নাই। আর এই নাম কি বলে, আর যতবার আমি বায়রনকে বড় কবি মনে করতে চাই ততবার তিনি হয়ে পড়েন শিশু। তাহলে আমাদের কী করতে হবে, যে স্টেটসম্যান হতে গেলে আমাদের এই বইগুলো পড়া লাগবে, এই অনুযায়ী আমাদের চলা লাগবে। সেই বইগুলো কী যে শেক্সপিয়ার, কান্ট, গেটে, হেগেল, এগুলো হলো ক্লাস 5-এর পড়াশোনা। ক্লাস 6-এর পড়াশোনা হলো কি আপনি কার্লাইল পড়বেন। ক্লাস 7-এর পড়াশোনা হলো কি আপনি এই নিটশে পড়বেন, ঠিক আছে। কার্লাইলের পর এমারসন, ক্লাস 7-এর পড়াশোনা হলো এমারসন পড়বেন, র্যালফ ওয়াল্ডো এমারসন, যিনি আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতার জনক। তারপরে ক্লাস 8-এর পড়াশোনা আপনি কী পড়বেন, ক্লাস 8-এর পড়াশোনা আপনি পড়বেন হলে গিয়া এই নিটশে। এবং ক্লাস 9-এর পড়াশোনা হলো আল্লামা ইকবালকে পড়বেন। তখন কি বাঙালি এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারবে, নিউ ইয়র্কের মেয়র হইতে পারবে জোহরান মামলার মতো, আর লন্ডন শহরের মেয়র হইতে পারবে এই সাদিক খানের মতো, আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারবে ঋষি সুনাকের মতো। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি, আর আমি তো বারবার বলছি যে ওই হঠাৎ করে কিন্তু হয় এই যে ধাপগুলো দেখালাম, এই ধাপগুলোকে সলিমুল্লাহ খান অতিক্রম করেছে। সলিমুল্লাহ খান শেষ মুহূর্তে তিনি এই নাম কি বলে তিনি আগাগোড়াই প্রায় 10-12 বছর তিনি এমন কথাগুলোই বলতেন যে যাতে এই শাসনটা টিকে যায় শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা কী বললেন, শেখ হাসিনা নিজে যাচ্ছিলেন, তিনি চাচ্ছিলেন দেশটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আর দুর্ভিক্ষর পরে কী হতো, শেখ মুজিবের মতো শেখ হাসিনাকে মানুষ মেরে ফেলতো। তো এই দেশের কিন্তু এই $13 বিলিয়ন মাত্র ছিল এই বাংলাদেশের যে এই বাংলাদেশের যে ফরেন রিজার্ভ, কিন্তু সেগুলো কি পিনাকি ভট্টাচার্য এগুলো প্রকাশ করে দিয়েছিলেন। তো তার ফলে কী হলো, শেখ হাসিনা বললেন যে আমার কর্মচারী, আমার পিয়ন 400 কোটি টাকা নিয়ে পালিয়েছে। সে কর্মচারী কি ধরে আনে না কেন, ধরে আনা উচিত। কিন্তু এই যে কথাটা বললেন, এই কথাটা বলার পরে কার কি প্রধানমন্ত্রী থাকতে পারে? তাহলে তিনি শেখ হাসিনা নিজেই পালিয়ে যাচ্ছিলেন, যে তিনি যাচ্ছিলেন যে বাংলাদেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে, এবং তিনি কিন্তু ওই নিজের খুব কড়া দেখাচ্ছিলেন বাইরে, আমি খুব কড়া মানুষ, হ্যাঁ। এবং অনেক মানুষকে মেরেছেন, এবং যার জন্য হয়তো তার ফাঁসি হইতে পারে, নাও হইতে পারে, ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই যে মানুষগুলো মারা গেল, এই মানুষগুলো মারার দরকার ছিল না। কিন্তু দরকার ছিল এই জন্য যে কিছু বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা তারা জিয়াকে মনে করে কালপ্রিট, আর শেখ মুজিবকে মনে করে মহামানব। অথচ শেখ মুজিব একজন কালপ্রিট, শেখ মুজিব একজন ডেমাগগ, আর জিয়া একজন স্টেটম্যান। তার ফলে হয়েছিল এই অন্ধভক্তগুলোকে পাশ ছুড়ানোর জন্য শেখ হাসিনা করলেন কি, এই নাটকটা করলেন, কিছু মানুষকে মারলেন, এবং তিনি আলটিমেটলি পালিয়ে গেলেন। কোথায় পালিয়ে গেলেন, এই নাম কি বলে ভারতে পালিয়ে গেলেন। এবং তিনি জানতেন যে দুর্ভিক্ষের পর তিনি দেশ চালাতে পারতেছিলেন দুর্ভিক্ষের। এবং এই সময় কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যদি একজন ডেমাগগ হন, আমাদের ডক্টর ইউনূস ছিলেন একজন স্টেটসম্যান। তিনি কিন্তু বাংলাদেশের কোর্টের স্বাধীনতা দিয়ে গেছেন, পত্রিকার স্বাধীনতা দিয়ে গেছেন, এবং এই যে বাংলাদেশের উদার শাসন ব্যবস্থার মধ্যে সে ছিল, এটা কিন্তু মানুষ ভুলবে না। বা মানুষ কিন্তু বারবারই তত্ত্বাবধায়ক সরকারকে চাইবে, বাংলাদেশ কিন্তু বারবারই এই যেমন এর ফলেই কিন্তু এই উদারনৈতিক এই যে 1.5 বছর চালাইলো সে ইউনূস, এর ফলে কিন্তু কোর্ট স্বাধীনতা পেল, কোর্ট একটা আলাদা সচিবালয় পেল। এবং এই শেখ হাসিনা যদি একজন ডেমাগগ হন, তিনি কিন্তু ব্যক্তিগত ফায়দা টাকা পয়সা লুটে পুটে পালাই গেছেন শেখ হাসিনা। কিন্তু আমাদের ইনি কিন্তু টাকা পয়সা লুটে পুটে পালায়নি আমাদের, তিনি কিন্তু তার বিদায়টা হয়েছিল সম্মানজনক। এই ডক্টর ইউনূস যদি একজন স্টেটম্যান হয়, আর হলো কি একজন ডেমাগগ। তো এই ডেমাগগরা এই যে পিনাকি ভট্টাচার্য যদি একজন স্টেটসম্যান হয়, তাহলে কিন্তু আমাদের এই যে পড়াশোনাগুলোই থাকে না, ডেমাগগরা ব্যক্তিগত স্বার্থের দিকে চিন্তা করে। তাহলে এই জিনিসটা হতে পারে যে আমি একটা আশা করবো যে তিনি বইগুলো পড়বেন, যে বইগুলো করলাম, তিনি কিন্তু অনেক বই পড়েন। এই বয়স তার বুড়ো হয়ে গেলেও তিনি বই পড়েন। এবং আরেকজন ডেমাগগ আছেন আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী। এবং এই ডেমাগগদের ফলেই কিন্তু বুদ্ধিবৃত্তিক, এবং আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই ডেমাগগ ছিলেন এই নাম কি বলে
তাহলে এত সাহস পাইলে কী করে একজন ঢাকার এত জনপ্রিয় একজন মানুষকে কী করে চট্টগ্রামের লোক খুন করলো? চট্টগ্রামে কেন খুনটা হইলো? এই যে নাকি বলে এই জিয়াউর রহমান, এইখানে কিন্তু তার একটা ভুল ছিল যে তিনি এই ছুড়ে ফেলা উচিত ছিল আবুল ফজরকে। শেখ মুজিবের মৃত্যুর পরে শেখ মুজিব উস্কানি দিয়েছে কে? শেখ মুজিবের জন্মদিনে কিন্তু এই ব্যাগ ক্যারি করতো কামাল আবুল ফজরে। তো আবুল ফজরকে শেখ মুজিবের মৃত্যুর পরে আবুল ফজরকে শিক্ষামন্ত্রী এবং স্টেট অ্যাডভাইজার এগুলো কোনো কিছু করার দরকার ছিল না, তাকে ছুড়ে ফেলা উচিত ছিল, কারণ তিনি একজন ডেমাগগ আবুল ফজর। এবং এইখানে কিন্তু এই আব্দুর রাজ্জাককে মন্ত্রী করা উচিত ছিল, আব্দুর মন্ত্রী হননি, কিন্তু তিনি আমাদের সূর্যের মতো আমাদের গাইড করতেছেন একজন স্টেটসম্যান, নাম কি বলে আব্দুর রাজ্জাক। তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমি আশা করবো যে এই বইগুলো পড়ে ডেমাগগ থেকে একজন হয়ে উঠবেন, নাম কি বলে স্টেটসম্যান হয়ে উঠবেন। সে কি সলিমুল্লাহ খান। আমি তো বারবার বললাম যে এই কান্ট, গেটে, হেগেল, শেক্সপিয়ার এই চারজনকে পড়লে 5-এর পড়াশোনা এবং 6-এর পড়াশোনা হলো এই নাম কি বলে কার্লাইলের পড়াশোনা। কার্লাইল পড়তে হবে, কার্লাইল লেখাগুলো, তারপরে এমারসনের লেখাগুলো পড়তে হবে ক্লাস 7-এর। 8-এর পড়াশোনা হলো নিক্সের পড়াশোনা, আর 9-এর পড়াশোনা হলো গিয়া ইকবালের পড়াশোনা। তাহলে কী হবে, এই ইকবালের পড়াশোনা এই ধাপগুলো অতিক্রম করলে আমরাও 3 ইডিয়টস দেখতে পারবো। 3 ইডিয়টসের মতো মুভি, মুন্না ভাই এমবিবিএস, লাইগের মুন্না ভাই এমবিবি, তারপরে এই দক্ষিণ ভারতে যে চমৎকার এই মুভিগুলো হয়েছে সেই মুভিগুলো করতে পারবো। এই নাম কি বলে 200 কোটি বাজেটের মুভি করবে তখন ঢাকা, আমার তখন 1000 কোটি টাকা ইনকাম করবে তখন ঢাকা। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।